চলুন দর্শক ফিরে যাই আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী ও সঙ্গীত পরিচালক নির্ঝর চৌধুরীর কাছে। আবারও ফিরে এলাম, একদম প্রথমেই একটা গান দিয়ে আড্ডাটা শুরু করতে চাই। কোন গানটি শোনাবেন? খুবই পরিচিত একটি রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করি, প্রেমের একটা রবীন্দ্রনাথের গান। নিশ্চয়ই, হয়ে যাক। আমারও পরানো যাহা চাই, তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চাই, তোমা ছাড়া আর জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। আমারও পরানো যাহা চাই। বাহ, চমৎকার। এত অল্পতে আসলে না মন ভরে না, মনে হয় গানটা আরো একটু শুনি, আরো একটু শুনি। যাই হোক, যেহেতু সময় কম, আড্ডা তো দিতে হবে। এবারে একটু নতুন বছর তো শুরু হয়ে গেছে, আসলে প্রায় অনেকটা দিন চলেও গেছে। তবে আপনি নতুন বছর শুরু করেছেন একদম প্রথম দিন নতুন একটা কাজ দিয়ে, একটা রবীন্দ্রসঙ্গীত আপনি সেদিনটায় দিয়েছেন এবং সবাইকে নতুন বছর শুভেচ্ছাটাও আপনি গানে গানেই দিয়েছেন। সেই গানটা সম্পর্কে একটু শুনতে চাই। এছাড়াও এই বছরে আর কি কি মৌলিক গানের কাজ করা হয়েছে বা আসতে চলেছে সেগুলো একটু শুনবো। 2-3 বছর ধরে অনেকে বলছে তোমার নতুন গান আসছে না, তোমার গানে তো কম আসে কেন। আসলে যেটা হয় যে সঙ্গীত পরিচালনা যখন পেশা হয়ে যায় তখন সে নিজের গানের জন্য সময়টা আলাদা করে বের করা কিন্তু কঠিন। কিন্তু এবার আমার আগেই নিউ ইয়ার রেজলিউশন ছিল যে এবার আমি আমার নিজের গানের প্রতি মনোযোগ বেশি দিব এবং অনেকগুলো গান জমেও আছে এবং অনেক গান করতে চাই বছর, দর্শক শ্রোতাদের উপহার দিতে চাই। সেই চিন্তা থেকে মায়াবুনা বিহারিণী রবীন্দ্রনাথ এই গানটি করেছে একদম নতুনভাবে। এটা মিউজিক করেছে শাহরিয়ার আরাফাত এবং আমি গত বছর যখন গিয়েছিলাম ইউএসএতে অনুষ্ঠান করতে, তখন ওখানে খুব সুন্দর একটা সমুদ্রের ধারে গিয়েছিলাম ফ্লোরিডাতে। তো সেখানে বেশ হাঁটাচলা করে শুট করে নিয়ে এসেছি। তো সেই গানটি এবার একদম 1 জানুয়ারি ছাড়লাম দর্শক শ্রোতাদের জন্য এবং ইচ্ছে আছে যে পুরো বছরে আসলে প্রতি মাসে 1টা কিংবা 2টা গান আমি দর্শকদের উপহার দেওয়ার চেষ্টা করবো, সেটা মৌলিক গানই হোক কিংবা রবীন্দ্রনাথের গান কিংবা নজরুলের গানই হোক। আরো বেশ কিছু গানের কাজ আপনি ইতোমধ্যে করেছেন বা কাজ হচ্ছে, সেগুলো সম্পর্কে একটু শুনি যে কি আসতে চলেছে। প্রায় 3-4 বছর আগে করে রেখেছিলাম। আচ্ছা, সেই গানটি এবার মুক্তি দেব, প্রকাশ পাবে। আচ্ছা আচ্ছা। এবং তার পরপরই হচ্ছে আমাদের ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবসে কলকাতার শ্রীনিবাস মিউজিক থেকে একটি দ্বৈত গান আমার আসবে রবীন্দ্রনাথের এবং সেটার পুরো ভিডিওর অ্যারেঞ্জমেন্টটা খুব অন্যরকম ছিল, মানে বেশ বড় আয়োজনে, একটি জমিদার বাড়ির মতো একটি জায়গায় সেই গানটি আসবে, সেটা নিয়ে আমি ভীষণ আশাবাদী। এর পরপরই আসবে হচ্ছে কিছু চলচ্চিত্রের গান, চলচ্চিত্র, তো সেগুলো লাইন আপে আছে আর কি। ইতোমধ্যে একটা চলচ্চিত্রের পুরো সঙ্গীত পরিচালনার কাজ আপনি শেষ করেছেন, আরো একটি কাজ সামনে আসতে চলেছে, আপনি কাজ শুরু করবেন, সেই বিষয়গুলো একটু বিস্তারিত শুনতে চাই। প্রথম চলচ্চিত্রতে কাজ করা হয়েছিল পদ্মপুরাণে, তারপরে যেটা হয়েছিল আসলে বেশ কয়েকটি চলচ্চিত্রে আমি কাজ করেছি, কিন্তু চলচ্চিত্রের ব্যাপারটা আসলে হয় কি যে অনেক সময় এমন হয় যে কাজ প্রায় সব শেষ কিন্তু কোনো কারণে মুক্তি পাচ্ছে না, এরকম কিন্তু অনেক হয়ে থাকে। তারপরে কিছু চলচ্চিত্রের কাজ অর্ধেক মাঝপথে থেকে থেমে যায়। তো আমার পরপর বেশ 3-4টি চলচ্চিত্রের কাজ এরকম হয়ে আসলে আটকে ছিল এবং আটকে আছে এখনো। তাই আমি ভাবলাম আমি আসলে এত কুফা নাকি যে আমি কোনো চলচ্চিত্রে কাজ করলেই সেই চলচ্চিত্র প্রকার মুক্তি পাচ্ছে না। তো যাই, সেখান থেকে বের হয়েছে। গত বছর 2টি চলচ্চিত্রের কাজ করেছি, সেই দুটো এবার আশা করি মুক্তি পাবে। একটি হচ্ছে পুলসিরাত, সেটার পুরো চলচ্চিত্র আবহ সঙ্গীত আমি করেছি রাখাল সবুজের পরিচালনায়। সেটি সম্ভবত আমি যতই জানি যে ফেব্রুয়ারিতে মুক্তি পাবে। এবং আরেকটি চলচ্চিত্রে কাজ করছি বেহুলা, এই চলচ্চিত্রের পুরো কাজটি আমি করেছি, সবগুলো গান আবহ সঙ্গীত সব কাজই করেছি, সেটি বৈশাখে মুক্তি পাওয়ার কথা। চলচ্চিত্রের কাজ করার ক্ষেত্রে কি ধরনের নতুন অভিজ্ঞতা হলো? প্রতিটা চলচ্চিত্রের কাজই একটা নতুন অভিজ্ঞতা দেয়, কারণ এক একটা চলচ্চিত্রে এক একটা গল্প বলে, এক এক জগতের কথা বলে এবং এক একটা গান কিন্তু আসলে এক এক ধরনের পটভূমি উপর দৃশ্যায়িত হয়। তো প্রতিটা কাজই একটা নতুন করে একটা অভিজ্ঞতা দেয় আমাকে এবং একটা চ্যালেঞ্জ থাকে যে কোনো একটা জিনিস হওয়ার আগেই আমি শুধুমাত্র সুর দিয়ে গান দিয়ে সেটাকে প্রকাশ করছি,
তো এই ব্যাপারটা আসলে ভীষণ ইন্টারেস্টিং আমার কাছে। এবং চলচ্চিত্রের দর্শক তো আসলে প্রচুর, বিভিন্ন শ্রেণীর বিভিন্ন অঞ্চলের মানুষ, তো এত এত মানুষের হৃদয়ে পৌঁছানো এবং সেই অনুভূতিটাকে কানেক্ট করা, এটা আসলে বেশ একটা চ্যালেঞ্জিং একটা ব্যাপার মনে হয়। এছাড়াও আপনি মঞ্চে বেশ কিছু কাজ করছেন, সেই কাজগুলো সম্পর্কেও জানতে চাই। আপনি একটু বোধহয় মঞ্চের নাট্য দলের সাথে রয়েছেন, একটু অভিনয়, সেখানেরও সঙ্গীত পরিচালনা, সঙ্গীত পরিবেশনা, সেটি সম্পর্কে একটু শুনবো। আমি মঞ্চে লোকনাট্য দলের সাথে রয়েছি অনেক বছর ধরে, যদিও আমি আসলে খুব একটা নিয়মিত না, অনিয়মিত। একটা প্রযোজনার সাথে আমি নিয়মিত অভিনয় করি, সেটা হচ্ছে লীলাবতী আখ্যান। আচ্ছা। আর মঞ্চ সবসময় একটা অন্যরকম ভালোবাসে, সেটা গানের জায়গায় হোক, অন্য অভিনয়ের জায়গায় হোক। এই গত বছরে আমরা শেষের দিকে ডিসেম্বরে সখী নামে একটি প্রোডাকশন করলাম। এটির ভাবনা এবং নৃত্য পরিচালনা ছিলেন অর্থী আহমেদ। মূলত তার স্টুডেন্ট যারা আছে, মানে থিমটা হচ্ছে এরকম যে যারা ছেলে একসময় যখন ছোট ছিল, অনেকের হয়তো নাচের শখ থাকে, গানের শখ থাকে, কিন্তু কোনো পারিবারিক চাপে কোনো কারণে হয় নাচ শেখা হয়নি। তারা সব এখন হয়তো সমাজে প্রতিষ্ঠিত, কিন্তু এখন তাদের নাচ শেখার ইচ্ছাটা যায়নি। ওদের নিয়ে অতিরিক্ত স্কুল আছে, তো তাদের একটা পরিবেশনা ছিল, বাৎসরিক পরিবেশনা। তো সেখানে সখী থিমে যেই গানগুলো ছিল রবীন্দ্রনাথের, সেই গানগুলো থেকে কিছু গান নিয়ে একটা গীতিনাট্যের গীতি আলেখ্যের মতো করা হয়েছিল। এবং পুরো প্রোডাকশনটি করা ছিল শান্তিনিকেতনী ঢঙে, যে একদম লাইভ ইনস্ট্রুমেন্ট গান থাকবে, একই সাথে লাইভ নাচ হবে, রেকর্ডের কিছু না। তো সেটার জন্য একটা দীর্ঘ সময়ের জন্য মহড়া দরকার পড়ে, প্রস্তুতি দরকার পড়ে, এবং টেনশন কাজ করে যে যদি একটু গানে একটু ভুল হয়ে যায় অর্ডারে, তখন কিন্তু নাচের পুরো ওলট পালট লেগে যাবে। তো এই ধরনের একটা টেনশন থাকে। তো সেটা নিয়ে সখী করলাম আমরা। ছায়ানটের মঞ্চে হয়েছিল এই প্রযোজনাটি, এবং ভীষণ ভীষণ মানে ভালোভাবে দর্শক গ্রহণ করেছে। একই দিনের পরপর দুটি শো ছিল, এবং তারপর প্রায় 300-400 লোক ঢুকতে না পেরে বাইরে থেকে চলে গেছে। বাবা, এটা তো বিশাল ব্যাপার। মানে এখনকার সময় আমরা যেটা শুনি যে মঞ্চ নাটকে বা এই ধরনের পরিবেশনায় দর্শক আসে না, তো সেটা আসলে সেই জায়গা থেকে এটা আসলে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। এটা আসলে একদম মানে অভূতপূর্ব সারা, আমরা নিজেরও এতটা এক্সপেক্ট করিনি, কিন্তু ভীষণভাবে ভালো লাগাও কাজ করে কিন্তু আসলে। আড্ডা তো আরো দেবো, এ পর্যায়ে আরো একটি গান শুনে ফেলি। তাহলে এবার একটি নজরুলের গান শুনি। ভোরে ঝিলের জলে শালুক পদ তোলে কে, ভ্রমর কুন্তলা কিশোরী, ফুল দেখবে ভুল সিনানো বিশোরী কে, ভ্রমর কুন্তলা কিশোরী, একি নূতন লীলায়া খেতে দেখে ভুল, কমল ফুল যেন তোলে কমল ফুল, ভাষায় আকাশ গাঙে অরুণ গাগরি কে, ভ্রমর কুন্তলা কিশোরী। কখনো নজরুল, কখনো রবীন্দ্র, যেই গানই আপনি কণ্ঠে ধারণ করেন সেটাই যেন একদম হৃদয় ছুঁয়ে যায় আমাদের সবার। তো এই যে অভিনয় মঞ্চে একটু করছেন বা আরো এই যে বিভিন্ন রকমের কাজ করা হচ্ছে, আপনাকে বড় পর্দায় কিংবা অন্য আরো অভিনয় আরেকটু আমরা কি দেখবো কিনা, এমন সম্ভাবনা আছে কিনা? একসময় কিন্তু আমি বাংলাদেশ টেলিভিশনের 2-3টা নাটক অভিনয় করেছিলাম, বেশ অনেক আগের কথা। তো আসলে যাই না, আমার আসলে লাইফ নিয়ে এক্সপ্লেন করতে খুব ভালো লাগে। আমার যখন যেটা ভালো লাগে তখন সেটাই করি। মানে এমন কখনো হয় না যে আচ্ছা আমার এই জীবনের জীবিকার এই যাত্রাটা খুব নিরাপদ নিশ্চিন্ত যাচ্ছে, এই দিকেই থাকবো, অন্যদিকে যাব না, সেরকম কিন্তু না। আমি কিন্তু দেখবো যে 2 দিন পর পর আমার কাজের স্টাইল কিংবা পথ পরিবর্তন করি। এটা একটা মজা। তো জানি না আসলে ভবিষ্যতে কি হবে। আপনাকে আশেপাশের মানুষ বলে না যে আপনি গান করেন, সঙ্গীত পরিচালনা করেন, এই যে অভিনয় করছেন, আবার উপস্থাপনাও করছেন, এত কিছু করেন, মানে অন্যদের তো কাজ আপনি মানে ভাগ বসিয়ে ফেলছেন, একজন মানুষ একা কেন এত কিছু করবে, এটা মানুষজন বলে না? হ্যাঁ, এটা বলে, তুইও মাঝে মাঝে বলেছো। হ্যাঁ, মানে আপনি নিয়মিত উপস্থাপনা করছেন, একটা প্রাইভেট বেতারে আপনি আছেন, রেডিওতে নিয়মিত শো করছেন, এছাড়াও টেলিভিশনেও আপনি উপস্থাপনা করেছেন দীর্ঘদিন। সেই অভিজ্ঞতাটা কেমন আসলে, এই যে উপস্থাপনার জায়গাটা? উপস্থাপনাটা আমার ভীষণ ভালো লাগার ভালোবাসার জায়গা আসলে, কিন্তু কখনো আমি ভাবিনি যে আমি উপস্থাপনা করতে পারি কিংবা এটা আসলে কীরকম। এটার খুব মজা একটা স্টোরি আছে। আমি তখন ছায়াতে শেখাই, তো আমাদের প্রতি বছর পুরস্কার বিতরণ একটা অনুষ্ঠান হতো, যারা ভালো করেছে ওদের পুরস্কার দেওয়া হবে, বেশ বড় আয়োজনে হতো। তো হঠাৎ করে একবার
আমাদের শ্রদ্ধেয় সঞ্জিতা খাতুন, আমাদের অধ্যক্ষ সঞ্জিতা আমাকে ডেকে বললো যে শোন, এবার অনুষ্ঠানে তুই উপস্থাপনা করবি। তা আমি আকাশ থেকে পড়লাম, তখন ইউনিভার্সিটিতে পড়ি সেকেন্ড ইয়ারে। যে উপস্থাপনা হঠাৎ করে আমাকে কি মনে করে আপা বললো, কারণ আমি তো কোনোদিন কথাও খুব বেশি বলি তাও না। যাই হোক, তারপর উপস্থাপনা করলাম, কিছু না বুঝে করলাম, এবং তারপরে যেটা হলো আপা আমাকে ডেকে বললেন যে তুই যদি গান কোনোদিন নাও করিস কিন্তু উপস্থাপনা কখনো ছাড়বি না। তো তখন মনে হচ্ছে না, আসলে মনে হয় অতটা খারাপ হচ্ছে না, ভালোই হচ্ছে। তো তারপরে আসলে হুট করে টুকটাক উপস্থাপনা শুরু করা। আমরা কিন্তু নতুনদের কাছ থেকে একটা বিষয় শুনি যে নতুনরা চলচ্চিত্রে বা প্লেব্যাকে গান করার সুযোগটা আসলে সেভাবে পায় না, সুযোগটা তাদের কাছে আসে না। এই বিষয়টিকে আপনি আসলে কিভাবে দেখেন, যেহেতু আপনি নিজে একজন মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করেন? সিন্ডিকেট তো একটা অনেক বড় সমস্যা আমাদের ইন্ডাস্ট্রি, অনেক আগে থেকেই সব ক্ষেত্রে সিন্ডিকেট, সেটা গানের জগতে হোক, ওটিটির একটা সিন্ডিকেট, ফিল্মের একটা সিন্ডিকেট, নাটকের একটা সিন্ডিকেট। তো এটা হয়ে আসছে, এবং এটার জন্য যেটা হয়েছে খুব বাজে একটা ব্যাপার যে প্রচুর প্রতিভাবান শিল্পীকে আমরা হারিয়ে ফেলেছি এবং পাইনি হয়তো। কারণ হচ্ছে সিন্ডিকেটের কারণে হয়তো তারা ওই সুযোগটা পায়নি, ওই জায়গা পর্যন্ত পৌঁছাতেই পারেনি। তো আমি সবসময় সিন্ডিকেটের বাইরে, কোনো সিন্ডিকেটের মধ্যে আমি নেই, আমি যুদ্ধ করেই যাচ্ছি একদম আমার শুরু থেকে। আমরা আজকের আড্ডার একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি, বিদায় তো নেব আরও একটা গান শুনতেই, কারণ গানের মানুষকে আসলে এত অল্পে শুনে তুষ্ট হতে পারছি না, ছাড়াও যাবে না। তবে তার আগে আমি একটু দর্শকদের থেকে বিদায় নিতে চাই। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলাভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320303 আমাদের ইমেইল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। মার্কিন কবি এডগার অ্যালান পোর একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, কবিতা হচ্ছে শব্দ দিয়ে তৈরি এক ছন্দময় সৌন্দর্য। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবারে গান। তানিয়া নুরের লেখা আমার সুরে মেঘে মেঘে গানটা একটু গাইছি। মেঘ জমেছে আকাশ কোণে, মেঘ জমেছে মনে, মেঘে মেঘে উড়ে বেড়ায় তোমারে সন্ধানে। ও মেঘ জমেছে আকাশ কোণে, মেঘ জমেছে মনে, মেঘ যে কালো, মেঘ যে সাদা, মেঘ যে কেমন খেলেছে ধাঁধা, অকপটে আঁকছে ছবি, ঢাকছে কেমন চাঁদটা। ও আমার মেঘ চাইছে ছুতে অভিমানী ছাদটা। মেঘ জমেছে আকাশ কোণে, মেঘ জমেছে মনে।